লাস্ট ক্লাসে তোমাদের সাথে চ্যাপ্টার নাম্বার 4 নিয়ে আলোচনা করছিলাম। চ্যাপ্টার নাম্বার 4 এর উপর যে কয়েকটি প্রশ্ন আলোচনা করেছি সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। গত ক্লাসে আমি আলোচনা করছিলাম ওয়েব পেজ কি এবং ওয়েবসাইট কি। ওয়েব পেজের সংজ্ঞা লিখে দিয়েছিলাম, বেশ কয়েকটি ওয়েব ব্রাউজিং সফটওয়্যারের আইকন তোমাদের উদ্দেশ্যে অনলাইনে গ্রুপে আমরা আপলোড করেছি এবং ওয়েবসাইটের বর্ণনাও দিয়েছি। এবং ওয়েবসাইটের যে প্রকারভেদ, দুই প্রকার ওয়েবসাইট আছে, একটা স্ট্যাটিক ওয়েবসাইট আর হচ্ছে তোমার ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটে তোমার সংজ্ঞাটা বা ডেফিনিশনটা দিয়েছিলাম এবং স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য যে সকল ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি তাদের নাম উল্লেখ করেছিলাম, এবং ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে এবং ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য যে সকল ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহৃত হয় সেই ল্যাঙ্গুয়েজ গুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছিলাম। তো আজকে তোমাদেরকে নতুন একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। সবাই একটু লিখে নাও। স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট যে বর্ণনাটা দিয়েছে তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? what are the basic differences between static website and dynamic website? তো সবাই একটু লিখে নাও। আশা করি সবাই তুলে নিয়েছো স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। দুই ভাগে বিভক্ত করে নিবে, বাম পাশে লিখবে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডান পাশে লিখবা ডাইনামিক ওয়েবসাইট। ঠিক আছে, স্ট্যাটিক ওয়েবসাইট বাম পাশে এবং ডাইনামিক ওয়েবসাইট বাম পাশে। তো এক নাম্বার, আমি যদি 1 নাম্বার চলে আসি, 1 নাম্বার স্ট্যাটিক ওয়েবসাইট সংজ্ঞাটা। তো আমি সংজ্ঞাটা অলরেডি আগে লিখেছি, সেই এখান থেকে একটু কপি করছি। যে ওয়েবসাইটের ডেটা সমূহ অনলাইনে থাকা অবস্থায় পরিবর্তন করা যায় না তাদেরকে কি বলি আমরা? স্ট্যাটিক ওয়েবসাইট বলি। আমি আবার বলছি যে ওয়েবসাইটের ডেটা সমূহ অনলাইনে থাকা অবস্থায় কোনো অবস্থাতে আমরা পরিবর্তন করতে পারবো না। যখন অনলাইন চালু থাকবে, অনলাইন যখন ওয়েব পেজে দেখা যাবে, দৃশ্যমান হবে, যখন পৃথিবীর সকল মানুষ যে ওয়েবসাইটে ভিজিট করবে, এই দৃশ্যমান থাকা অবস্থায়, অনলাইনে থাকা অবস্থায়, অর্থাৎ ওয়েব ব্রাউজিং সফটওয়্যারে আমরা যখন অ্যাক্টিভ করব, অনলাইন যখন তুলে দিব, আপলোড করে দিব, সেই অবস্থায় যদি ওয়েবসাইটের ডেটা সমূহ পরিবর্তন করা যায় তাকে বলছি আমরা স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট কাকে বলো? ডাইনামিক ওয়েবসাইট যে ওয়েবসাইট ডেটা সমূহ অনলাইন থাকা অবস্থায় প্রতিনিয়ত every time we can change the data of the website, তাকে বলবো কি? ডাইনামিক ওয়েবসাইট। তো সংজ্ঞা লিখে নিচ্ছি, যে ওয়েবসাইট ডেটা সমূহ অনলাইনে থাকা অবস্থায় প্রতিনিয়ত পরিবর্তন করা যায় তাকে বলছি আমরা ডাইনামিক ওয়েবসাইট। তাহলে আমরা সংজ্ঞা লিখে নিয়েছি স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট এর মধ্যে পার্থক্যটার প্রথমে লিখছি সংজ্ঞা। যে ওয়েবসাইট ডেটা সমূহ অনলাইন থাকা অবস্থায় প্রতিনিয়ত পরিবর্তন করা যায় তাকে বলছি আমরা ডাইনামিক ওয়েবসাইট। আর যে ওয়েবসাইটের ডেটা সমূহ অনলাইন থাকা অবস্থায় প্রতিনিয়ত পরিবর্তন করা যায় না তাকে বলছি আমরা স্ট্যাটিক ওয়েবসাইট। এরপর আসি 2 নাম্বার। স্যার, স্ট্যাটিক ওয়েবসাইট সংজ্ঞাটা তো দিলে হবে না, এটার মধ্যে আর কিছু বৈশিষ্ট্য রয়েছে, কি কারণে তাদেরকে স্ট্যাটিক বলা হয়? স্যার, এটা হচ্ছে আমরা খরচ কম। কি বলবো? খরচ কম। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে আমাদের বেশি খরচ হয় না, শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ জানা থাকলে মোটামুটি আমরা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারি। এবং কেন খরচ কম সেটা আরো নিচে আসবে, পরে 2-3 নাম্বারে আসবে। স্যার, আর এখানে লেখেন খরচ তুলনামূলকভাবে বেশি। খরচ তুলনামূলকভাবে বেশি, তুলনামূলকভাবে বেশি, তুলনামূলকভাবে বেশি, মূলকভাবে বেশি, তুলনামূলকভাবে বেশি, মূলকভাবে বেশি, তুলনামূলকভাবে বেশি। তাহলে একটা স্ট্যাটিক ওয়েবসাইটের সংজ্ঞা লিখলাম, স্ট্যাটিক ওয়েবসাইটের সংজ্ঞাটার মধ্যে বললাম কি? তুলনামূলকভাবে কম আর তুলনামূলকভাবে বেশি ডাইনামিক ওয়েবসাইট। এই 2 নাম্বার পার্থক্য লেখা হয়ে গেছে আশা করি। 3 নাম্বার লেখো। স্ট্যাটিক ওয়েবসাইটের মেমোরি কম লাগে, কম মেমোরি ব্যবহৃত হয়, কম মেমোরি ব্যবহৃত হয়, কম মেমোরি ব্যবহৃত হয়। একটু সবাই লিখে নাও, কম মেমোরি ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়। অর্থাৎ যেহেতু আমাদের পেজ কম থাকে, সুতরাং স্ট্যাটিক ওয়েবসাইটে কম মেমোরি প্রয়োজন হয়, আর এখানে বেশি মেমোরি ব্যবহৃত হয়। আমি কি লিখবো এখানে? বেশি, তুলনামূলকভাবে বেশি মেমোরি ব্যবহৃত হয়। এখানে কম ছিল স্ট্যাটিকে, আর ডাইনামিকে হবে বেশি মেমোরি ব্যবহৃত হয়। কেন কম মেমোরি ব্যবহৃত হচ্ছে? আমি তো বলছি পেজের সংখ্যা কম থাকে। ওয়েব পেজের সংখ্যা, ওয়েব পেজের সংখ্যা, পেজের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে। সংখ্যা তুলনামূলকভাবে তুলনামূলকভাবে মূলকভাবে কম থাকে, কম থাকে, কম থাকে। কোথায়? স্ট্যাটিক ওয়েবসাইটে তুলনামূলকভাবে ওয়েব পেজের সংখ্যা কম থাকে। আর ডাইনামিক ওয়েবসাইটে তুলনামূলকভাবে ওয়েব পেজের সংখ্যা বেশি থাকে। এখন কথা হলো স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে স্যার কয়টা পেজ থাকতে পারে? স্যার 5 থেকে কয়টি? 15টা। কয়টা স্যার? 15টি পেজ থাকতে পারে, 15টি পেজ থাকতে পারে। 5 থেকে 15টি ওয়েব পেজ সাধারণত থাকতে পারে, 5 থেকে 15টি পেজ লিখে নাও, এগুলো দরকার আছে স্যার। পেজ কম থাকে বিধায় খরচ কম, মেমোরি কম, তাই আমাদের খরচ কম হচ্ছে। আর পেজ তুলনামূলকভাবে ওয়েব পেজের সংখ্যা বেশি থাকে, অগণিত। তুমি বলতে পারবে না 10টা, বলতে পারবে না 20টা। হ্যাঁ, তুলনামূলকভাবে ওয়েব পেজের সংখ্যা কি থাকে স্যার? বেশি থাকে। কোথায়? ডাইনামিক ওয়েবসাইটে তুলনামূলকভাবে বেশি থাকে।
ঠিক আছে, এখানে আমি সংখ্যাটা লিখবো না, কারণ সংখ্যাটা স্ট্যাটিকের জন্য প্রযোজ্য। আর কম মেমোরির জন্য কম খরচ, আর বেশি মেমোরির জন্য বেশি খরচ। 5 নাম্বার চলে আসি। তাই এটা হচ্ছে একমুখী যোগাযোগ ব্যবস্থা। একমুখী যোগাযোগ ব্যবস্থা। একমুখী যোগাযোগ ব্যবস্থা। একমুখী যোগাযোগ ব্যবস্থা। স্ট্যাটিক ওয়েবসাইট শুধু তুমি দেখতে পাবা, কিন্তু তোমার থেকে কোনো ডেটা বা ইনফরমেশন সে গ্রহণ করবে না। একমুখী যোগাযোগ ব্যবস্থা স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে উভয়মুখী যোগাযোগ ব্যবস্থা। কি বলবো? উভয়মুখী যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে, একমুখী যোগাযোগ ব্যবস্থা আর এটা হচ্ছে কি উভয়মুখী যোগাযোগ ব্যবস্থা। উভয়মুখী যোগাযোগ ব্যবস্থা। উভয়মুখী যোগাযোগ ব্যবস্থা। তাহলে মোটামুটি আমরা 5টি পার্থক্য লিখেছি, আরো একটু কয়েকটা পার্থক্য লিখে দিই, তাহলে মোটামুটি মুখস্থ হয়ে যাবে 6 নাম্বার পার্থক্য। 6 নাম্বারে বলছি ডেটাবেস অন্তর্ভুক্ত করা যায় না। ডেটাবেস সাপোর্ট করে না বা সমর্থন করে না। সমর্থন করে না। স্ট্যাটিক ওয়েবসাইট ডেটাবেস সমর্থন করে না, আর ডাইনামিক ওয়েবসাইট ডেটাবেস সমর্থন করে। ডেটাবেস সমর্থন করে কে? ডাইনামিক ওয়েবসাইট ডেটাবেস সমর্থন করে। সো স্টুডেন্ট, these are the differences between static website and dynamic website. I think আপনারা সবাই ভালো মতো বুঝতে পেরেছে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্যগুলো কি কি। পরীক্ষা আসতে পারে 2 নাম্বারের জন্য, বিশেষ করে অনুধাবনমূলক যখন প্রশ্ন করি যে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্যগুলো কি কি, অবশ্যই তুমি কমপক্ষে হলো 3টা থেকে বা 4টা পার্থক্য লিখবে, তাহলে ইনশাআল্লাহ তুমি পরিপূর্ণ নাম্বার পাবে, 2-2 পেতে পারবে। আজকে নতুন একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছে। নতুন সেই প্রশ্নটা, নতুন আরেকটা প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন স্ট্যাটিক ওয়েবসাইটে বা HTML এর, সেটা হচ্ছে ট্যাগ। ট্যাগ কি জিনিস? ট্যাগ শব্দটা তোমরা ছোটবেলা থেকে শিখে আসছো, বা এখনো ফেসবুকে আমরা বলি ট্যাগ করে দাও। এই ট্যাগ ফেসবুকের ট্যাগ না, এই ট্যাগ আবার ইংরেজি ট্যাগ কোয়েশনও না, যদি বা বানানটা TAG ট্যাগ, ইংরেজি ট্যাগ কোয়েশনও না। আবার আমাদের জামার পিছনে যে প্রাইস ট্যাগ থাকে সে ট্যাগও না। আমি যখন একটা ওয়েব পেজ ডিজাইন করি, সে ওয়েব পেজ ডিজাইনের জন্য কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করে থাকি। সেই সাংকেতিক চিহ্নগুলো আমি তোমাকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবা ট্যাগ কাকে বলি। খেয়াল করো, এই যে লেস দেন, এর ভিতরে লিখলাম HTML, আবার দেখবা আরেকটা লিখলাম লেস দেন, হ্যাঁ, ফরওয়ার্ড স্ল্যাশ HTML, দুটো শব্দ লিখলাম। এই যে এখানে লেস দেন গ্রেটার দেন, এই যে লেস দেন কমা গ্রেটার দেন, হ্যাঁ, লেস দেন কমা গ্রেটার দেন কমা ফরওয়ার্ড স্ল্যাশ, এগুলোকে বলবো আমরা সিম্বল। কি বলবো স্যার? সিম্বল বলবো, সিম্বল। বাংলায় বলছি সাংকেতিক চিহ্ন। আর এই যে HTML শব্দটা লিখলাম, শুধু HTML কেন, এখানে বিভিন্ন ধরনের শব্দ থাকতে পারে, যেগুলোকে আমরা রিজার্ভ ওয়ার্ড বলতে পারি বা কিওয়ার্ড বলতে পারি। কি বলতে পারি? কিওয়ার্ড। রিজার্ভ ওয়ার্ড বা কিওয়ার্ড বলতে পারি। সুতরাং এই যে সিম্বল এবং কিওয়ার্ড, সিম্বল, এই যে লেস দেন গ্রেটার দেন বা ফরওয়ার্ড স্ল্যাশ, এই যে সংকেত আছে বা সাংকেতিক চিহ্ন আছে বা সিম্বল আছে, এই সিম্বল এবং ভিতরে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো মিলে আমরা যে কোডগুলো দেখতে পাই, সেই প্রতিটা কোডকে আমরা বলবো এক একটা ট্যাগ। তাহলে এগুলো কোথায় ব্যবহার করছি? এগুলো ব্যবহার করছি HTML ভাষায়। কোথায় ব্যবহার করছি স্যার? HTML ভাষায় ব্যবহার করছি এই শব্দগুলো, এই ট্যাগ গুলো, এই কোড গুলো। ঠিক আছে, তো স্যার সংজ্ঞাটা একটু লিখি, ট্যাগ কাকে বলে সেই ট্যাগের সংজ্ঞাটা আমরা লিখছি, খেয়াল করো। ট্যাগ লিখে কুলম দাও, আন্ডারলাইন করো। ট্যাগ লিখে কুলম দাও, আন্ডারলাইন করো। HTML ভাষায়, HTML ভাষায় ব্যবহৃত কিছু সাংকেতিক চিহ্ন এবং নির্ধারিত কিছু কিওয়ার্ড সমন্বিত নির্ধারিত কিছু কিওয়ার্ড সমন্বিত কোডকে বলা হয় কি স্যার? ট্যাগ। কোডকে বলা হয় ট্যাগ। আমি আবার বলছি, HTML ভাষায় ব্যবহৃত কিছু সাংকেতিক চিহ্ন এবং নির্ধারিত কিছু কিওয়ার্ড সমন্বিত কোডকে বলা হয় ট্যাগ। এখন সে ট্যাগের প্রকারভেদ আমি একটু লিখি, প্রকারভেদ লিখে দিচ্ছি। আর তোমার ছাত্রছাত্রী একটু কষ্ট করে একটু নোট করে নাও, কারণ এগুলো পরীক্ষা আসবে। ট্যাগ
কাকে বলে, বা এটা এমসিকিউ সিকিউ তে আসতে পারে জ্ঞানমূলক প্রশ্ন, আবার এমসিকিউ তে আসতে পারে ট্যাগ কয় প্রকার। ঠিক আছে, ট্যাগ সাধারণত 2 প্রকার। 1 নাম্বার লেখো কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ। আরটা তোমার লিখবা, 2 নাম্বার লিখবে। 2 নাম্বার হচ্ছে তোমার এমটি ট্যাগ, এমটি ট্যাগ, এমটি ট্যাগ, এমটি ট্যাগ। তো আসেন কন্টেইনার ট্যাগ কাকে বলে বা এমটি ট্যাগ কাকে বলে। কন্টেইনার ট্যাগ পাশে আমরা একটু পাশে এটা বাংলাতে লিখে দিচ্ছি ধারক ট্যাগ, ধারক ট্যাগ। কি বলবো? ধারক ট্যাগ বলবো। আর এটাকে বলবো আমরা খালি ট্যাগ বা ফাঁকা ট্যাগ বলা হয়, আমরা বলছি খালি ট্যাগ, খালি ট্যাগ। 2 ধরনের ট্যাগ আছে, এটা মুখস্থ রাখবা। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ মানে কন্টেন্ট আছে। এই যে এই আজকে যে ট্যাগটা তোমাদেরকে দেখালাম, এসটিএমএল দিয়ে শুরু করেছো, আবার এসটিএমএল দিয়ে শেষ করছো। ঠিক আছে, তাহলে এই ট্যাগটার উভয়টাই আছে, অর্থাৎ শুরু আছে শেষও আছে। শুরু, এটাকে বলছি আমরা ওপেনিং ট্যাগ। কি বলবো? ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগ কোনটা? যার এরকম ফরওয়ার্ড স্ল্যাশ না থাকলে তাকে বলছি আমরা ওপেনিং ট্যাগ। ঠিক আছে, আমি উপরটাকে বলছি আমরা ওপেনিং ট্যাগ, আর এই অংশটাকে এটাকে বলছি আমরা ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ, খেয়াল করো 2 ধরনের ট্যাগ আছে কিন্তু এখানে। ওপেনিং ট্যাগ এটাকে বলছি আমরা ওপেনিং ট্যাগ, আর এটা কি এসটিএমএল এর ক্লোজিং ট্যাগ। শোনো, এসটিএমএল এর ওপেনিং ট্যাগ বলা হবে এটাকে, আর এসটিএমএল এর ক্লোজিং ট্যাগ বলা হবে এখানে। তার দুইটাই মিলে যে ট্যাগ গুলো গঠিত হবে তাকে বলছি আমরা কন্টেইনার ট্যাগ। তাকে কি বলবো? কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ। তাহলে কন্টেইনার ট্যাগ হচ্ছে ওই ধরনের ট্যাগ যে ট্যাগের মধ্যে উভয়টাই বিদ্যমান, উভয় ট্যাগে বিদ্যমান, অর্থাৎ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটাই বিদ্যমান থাকলে তখন তাকে বলা হবে কন্টেইনার ট্যাগ। তো অনেকগুলো, অগণিত, অসংখ্য কন্টেইনার ট্যাগ আছে, তুমি এতগুলো মুখস্থ করতে পারবে না। তো তোমার কাজ হচ্ছে যেগুলো সহজ, সহজ কোনটা? এমটি ট্যাগ। এমটি ট্যাগ হচ্ছে মাত্র পৃথিবীতে আছে 9টা। তো তোমার কাজ হচ্ছে এই 9টা এমটি ট্যাগ মুখস্থ করে ফেলবে, বাকি যা আছে সবগুলো হচ্ছে কি কন্টেইনার ট্যাগ। তো স্যার আসেন আমরা কন্টেইনার ট্যাগের সংজ্ঞাটা একটু লিখছি। কন্টেইনার ট্যাগ কাকে বলে সেটা সংজ্ঞাটা লিখতেছি, খেয়াল করো, তাতে লিখে নাও, একসাথে তুলে নাও। কন্টেইনার ট্যাগ কাকে বলে? যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ উভয় বিদ্যমান, উভয় বিদ্যমান, উভয় বিদ্যমান, উভয় বিদ্যমান, তাদেরকে কি বলা হবে? তাদের কন্টেইনার ট্যাগ বলে, তাদের কন্টেইনার ট্যাগ বলে, তাদের কন্টেইনার ট্যাগ বলে, তাদের কন্টেইনার ট্যাগ বলে। মোটামুটি বুঝলাম কন্টেইনার ট্যাগ কাকে বলে। অসংখ্য কন্টেইনার ট্যাগ আছে। আর এমটি ট্যাগ কাকে বলে সেটা বলছি। আমি কন্টেইনার ট্যাগের উদাহরণ এখন দিচ্ছি না, পরে দিব। এমটি ট্যাগ কাকে বলে সেটা লিখে দিই আগে, তারপর আমরা একসাথে দুটোর উদাহরণ লিখে দিব। এমটি ট্যাগ, ছাত্রছাত্রী একটু তাতে লিখে নাও। এমটি ট্যাগ যে সকল ট্যাগের কেবল ওপেনিং ট্যাগ বিদ্যমান, ওপেনিং ট্যাগ বিদ্যমান, ওপেনিং ট্যাগ বিদ্যমান, কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই। কি নেই স্যার? কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই, তাদেরকে কি বলা হয়? এমটি ট্যাগ বলে। কিন্তু কোনো কি নেই? ক্লোজিং ট্যাগ নেই, তাদের কন্টেন্ট এমটি ট্যাগ বলে। তাদের কি বলছি আমরা? এমটি ট্যাগ বলি। আমি আবার বলছি, যে সকল ট্যাগের কেবল ওপেনিং ট্যাগ বিদ্যমান কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই তাদেরকেই এমটি ট্যাগ বলে। তাদের কি বলে স্যার? এমটি ট্যাগ বলে। তাদের লিখে নাও সংজ্ঞাটা, এমটি ট্যাগ বলে, তাদেরকে এমটি ট্যাগ বলে। আর পৃথিবীতে এমটি ট্যাগ আছে টোটাল 9 প্রকার। আমি সেই প্রকার ভেদগুলো একটু লিখছি, একটু সুন্দর করে লিখে নাও আমার সাথে সাথে একসাথে। এখনই মুখস্থ করে ফেলবা, কারণ কালকে পড়বা, কালকে কোনো সময় থাকবে না। কালকে তোমার জীবনটা নাও আসতে পারে, নতুন দিনটা, নতুন সূর্যটা তোমার জীবন নাও আসতে পারে। সুতরাং কালকে পড়বো এই ধরনের কথাবার্তা বা এই ধরনের চিন্তা ভাবনা আজকেতে মুছে ফেল। এখনের পরে এখনই লিখে ফেলবা। আই এম জি, এটা হচ্ছে কি ইমেজ, এটা বলছি আমরা এমটি ট্যাগ। কারণ এটার শুধু কি আছে?
ওপেন ইনটেক আছে, কিন্তু এরকম ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ইমেজ, আমি আবার বলছি এরকম নাই। এই যে ফরওয়ার্ড স্ল্যাশ আইএমজি এরকম নাই, ক্লোজিং ট্যাগটা নেই, তাই বলছি আমরা এমটি ট্যাগ। এরপরে বিআর, বিআর এটা হচ্ছে লাইন ব্রেক, বিআর, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে তোমার এইচআর, কি বলবো, এইচআর হরিজন্টাল রুলার বলে। এরপরে তোমার 4 নাম্বার তোমার সোর্স, এস ও ইউ আর সিই, সোর্স। এরপরে 5 নম্বরে আসেন, 5 নম্বরে লিখবো, 5 নম্বরে তোমার বেস, বি এস ই, বেস, বি এ এস, বি এ এস, বি এ এস, বেস। আর 6 নম্বরে চলে আসি, 6 নাম্বারটা লেখেন ইনপুট, ইনপুট, ঠিক আছে। 7 নম্বরে আসেন, 7 নম্বর লিখবেন এরিয়া, এরিয়া। আর 8 নম্বরে আসেন, 8 নম্বর লিঙ্ক, LINK, লিঙ্ক। এবং 9 নম্বর লিখবেন, 9 নম্বর লিখবেন মেটা, কি লিখবা, মেটা, META, মেটা। টোটাল এই 9টা হচ্ছে তোমার এমটি ট্যাগ। এই 9টা এমটি ট্যাগকে মুখস্থ করে ফেলতে হবে, কারণ এমসিকিউ তো আসতে পারে নিচের কোনটি এমটি ট্যাগ। 4টা অপশন দিবে, 4টা অপশনের মধ্যে শুধুমাত্র এখান থেকে একটা দিবে, বাকিগুলো থাকবে সবগুলো কি কন্টেনার থেকে। যতগুলো আছে সবগুলো মনে করবা HTML এর 99% ট্যাগই হচ্ছে কন্টেনার ট্যাগ, আর মাত্র এই 9টি ট্যাগ হচ্ছে তোমার এমটি ট্যাগ। তো ছাত্রছাত্রী একটু খেয়াল করো, আজকে আমি তোমাদেরকে HTML এর যে 2 প্রকার আছে, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট, তাদের মধ্যে পার্থক্য 2টা লিখে দিয়েছি। ট্যাগ কাকে বলে সেটা লিখে দিয়েছি, ট্যাগের প্রকারভেদ সেটা লিখে দিয়েছি, কন্টেনার ট্যাগ কাকে বলে সেটা লিখলাম, এমটি ট্যাগ কাকে বলে সেটা লিখে দিয়েছিলাম, কন্টেনার ট্যাগের সূচ বা তোমার উদাহরণ, এমটি ট্যাগের উদাহরণ। এই যে ধীরে ধীরে যে ট্যাগ গুলো আছে সবগুলা আপনারা বোঝার চেষ্টা করবেন। আজকে নতুন একটা জিনিস শিখাই, ফরম্যাটিং ট্যাগ কাকে, নতুন একটা প্রশ্ন, শুধু সংজ্ঞাটা লিখে দিচ্ছি। আগামী ক্লাস ইনশাল্লাহ বিভিন্ন ধরনের ফরম্যাটিং ট্যাগ তোমার সাথে আলোচনা করব। এটা হচ্ছে কি ট্যাগ কাকে। আজকে নতুন একটা প্রশ্ন লিখছি, ফরম্যাটিং ট্যাগ কাকে। সবাই তুলে নাও। 5 নাম্বার প্রশ্ন, ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিং ট্যাগ কাকে, ফরম্যাটিং ট্যাগ কি, ফরম্যাটিং ট্যাগ কি, এর প্রকারভেদ, এর প্রকারভেদ আলোচনা করব, প্রকারভেদ আলোচনা করব, আলোচনা, এর প্রকারভেদ আলোচনা। ফরম্যাটিং ট্যাগ দেখো, আমি যখন একটা লাইন, এই যে আমি তো প্র্যাকটিক্যালি দেখাই, এই যে একটা ম্যাটার শব্দটা লেখা আছে, ম্যাটার শব্দটাকে যদি আমি একটু পরিবর্তন করতে চাই, মনে করো বোল্ড করতে চাই, তাহলে আমি মাউসটা এই বি এর উপর নিয়ে যখন ক্লিক করব, ক্লিক করার আগে দেখো লেখা আছে বোল্ড, দেখছো কিনা, বোল্ড লেখা আছে, একটা মেসেজ চলে আসছে, তাই না, বোল্ড। যখন ক্লিক করবো লেখাটা দেখো একটু মোটা হয়ে গেছে। এই লেখাটাকে তুমি যদি একটু বাঁকা করে দেখতে চাও, দেখো আমি আই এর পাশে যদি নিয়ে যাবো, ওখানে কি যাবে স্যার, ইটালিক, কি যাবে, ইটালিক, একটু বাঁকা হয়ে যাবে লেখাটা। আর লেখাটার নিচে যেটা আন্ডারলাইন করতে চাই, নিচে লাইন দিতে চাই, তখন আমরা এখানে নিয়ে গিয়ে এই যে ইউতে ক্লিক করবো, তা আন্ডারলাইন হয়ে গেল। তাহলে এই যে লেখাগুলোর পরিবর্তন করতে চাচ্ছি, লেখাগুলোকে ট্যাক্স গুলোর পরিবর্তন করতে চাচ্ছি, পরিবর্তন করার জন্য যে সকল ট্যাগ ব্যবহৃত হয় তাকে হচ্ছে আমরা ফরম্যাটিং ট্যাগ। ঠিক আছে, তো সংজ্ঞাটা লেখেন, ফরম্যাটিং ট্যাগ কাকে বলে। HTML এ ব্যবহৃত, HTML এ, HTML এ, HTML এ ব্যবহৃত, HTML এ ব্যবহৃত কোন ট্যাক্সকে, এডিট করার জন্য, যে সকল ট্যাগ ব্যবহৃত হয়, যে সকল ট্যাগ ব্যবহৃত হয়, তাদেরকে কি বলে, তাদেরকে ফরম্যাটিং ট্যাগ বলে, তাদেরকে ফরম্যাটিং ট্যাগ বলে। সুন্দর লিখে নাও, ফরম্যাটিং কাকে বলে। HTML এ ব্যবহৃত কোনো ট্যাগকে এডিট করার জন্য যে সকল ট্যাগ ব্যবহৃত হয় তাদেরকে বলছি আমরা ফরম্যাটিং ট্যাগ।